হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 9 শুরু করব। তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। পেজ হচ্ছে 196। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 9, পেজ 196। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 6:7 হলে লাভের হার। লাভের হার কত? এখানে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। আমরা কিন্তু পাশে একটা এক্স ধরে নেব। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 6x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 7x টাকা। ঠিক আছে, আমরা কিন্তু ধরে নেব। দেখি ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 6x টাকা। তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য ধরে নিলাম 6x টাকা। এখানে কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত আছে 6:7। আমরা ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 6x টাকা, আর বিক্রয় মূল্য ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 7x টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 6x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 7x টাকা। অতএব লাভ ইকুয়াল টু, লাভ যখন হবে তখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে লাভ হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, অতএব লাভ ইকুয়াল টু লাভের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 7x মাইনাস 6x ইকুয়াল টু x টাকা। এবার আমরা কিন্তু শতকরা লাভ বার করব। শতকরা লাভ বের করতে গেলে সবসময় ক্রয় মূল্য ধরবে, ক্রয় মূল্যের উপর লাভ। যখনই তুমি শতকরা লাভ বের করবে তখনই ক্রয় মূল্য যেটা তার উপর লাভ হয়েছে x টাকা, মানে 6x টাকার লাভ হয় x টাকা। 1 হলে কত আর 100 হলে কত? তো আমরা লিখবো যে 6x টাকায় লাভ হয় ইকুয়াল টু x টাকা। আমি আবার বলছি, যখন আমরা শতকরা লাভ বের করব সবসময় কিন্তু ক্রয় মূল্য উপর ধরবো আমরা। এখানে যখন ক্রয় মূল্য হচ্ছে 6x টাকা, তাহলে আমরা লিখবো যে 6x টাকায় লাভ হয় x টাকা। 1 হলে কত আর 100 হলে কত? আর যখন বিক্রয় মূল্যের উপর লাভ বললে তখন আমরা লিখবো যে বিক্রয় মূল্য যেটা, যেমন 7x, যে 7x টাকা লাভ হয় x টাকা, যখন উল্লেখ করে দিবে। নাহলে কিন্তু আমরা সবসময় ক্রয় মূল্য ধরবো, যে 6x টাকা লাভ হয় x টাকা, অতএব 1 টাকায় লাভ হয় x এর নিচে 6x টাকা, অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু x গুণন 100, আর তার নিচে হচ্ছে 6x। এই x কাটা যাবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50 সমান 50-এর নিচে 3 টাকা। লিখেছে অতএব লাভ ইকুয়াল টু 16.2-3, 16.2-3%। লাভ হচ্ছে 16.2-3%। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ আছে 16.2-3%, বি নম্বর অপশান হচ্ছে 15.2-3%, সি নম্বর অপশান হচ্ছে 16%, ডি নম্বর অপশান হচ্ছে 10.9%। তাহলে আমার অপশান এ অ্যান্সার হবে অপশান এ অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট শর্ট। এই শর্ট কিন্তু পরীক্ষা আসে। এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে,
আমরা কিন্তু পাশে একটা করে এক্স ধরে নেব। ধরি ক্রয় মূল্য হচ্ছে 6x টাকা আর ধরি বিক্রয় মূল্য হচ্ছে 7x টাকা। এবার যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে, আর যখন লাভ হবে তখন আমরা কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। আর যখন ক্ষতি হবে তখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। ঠিক আছে, লাভ হচ্ছে 7x - 6x = x টাকা। এবার আমরা শতকরা লাভ বের করব। যখন আমরা শতকরা লাভ বের করব, যেটা ক্রয় মূল্য সেই টাকার পর লাভ হয়েছে x টাকা, তার মানে 6x টাকায় লাভ হয় x টাকা। 1 হলে কত আর 100 হলে কত? ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক, এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের উপর সমবাহু ত্রিভুজ AEB অবস্থিত। বলছি এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের উপর সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ 3টি কোণ সমান, তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। আমি আবার বলছি, যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান, তাকেই কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। বলছে সমবাহু ত্রিভুজ AEB অবস্থিত। একটা সমবাহু ত্রিভুজ আছে বর্গক্ষেত্রের মধ্যে, যে ত্রিভুজটার নাম হচ্ছে AEB, একটা সমবাহু ত্রিভুজ। বলছে কোণ CDE, কোণ CDE এর মান কত? তাহলে আমাকে প্রথমে চিত্রটা আঁকাতে হবে। তাহলে আমরা কিন্তু একটা বর্গক্ষেত্র আঁকাবো। একটা বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ 90 ডিগ্রি, তাকেই কিন্তু বর্গক্ষেত্র বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান, তাকেই বলা হচ্ছে বর্গক্ষেত্র। আর যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, কোণগুলি সমকোণ নহে, অর্থাৎ কর্ণ দুটি অসমান, কর্ণ দুটি অসমান, তাকে বলে রম্বস। তাহলে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসেরও 4টি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ আর রম্বসের কোণগুলি সমকোণ নহে। বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান আর রম্বসের কর্ণ দুটি অসমান। ঠিক আছে, তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। এর একটা বর্গক্ষেত্র। আচ্ছা, এই বর্গক্ষেত্রের নাম দিচ্ছি ABCD, ABCD। এবার এই বর্গক্ষেত্রের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। এই বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু একটা সমবাহু ত্রিভুজ আছে। এই একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। নাম দিচ্ছি ABE, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ ABE। বলছে কোন CDE, কোন CDE এখানে যোগ করছি। কোন CD, এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে, এই কোণটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি প্রথমে তোমাকে বলছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। এই টোটাল কোণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, টোটাল কোণ 90 হয়, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই কোণটা হবে 30 ডিগ্রি, আবার এই কোণটাও হবে 30 ডিগ্রি। আমি একটু লিখে নিচ্ছি, কোণ DAB, কোণ DAB = 90 ডিগ্রি। দেখো কোণ DAB এই কোণটা টোটাল 90 ডিগ্রি। আবার কোণ BAE, কোণ BAE, কোণ BAE
এ ই ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের কোণ, কোণ, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজের কোণ, যার জন্য এটা হচ্ছে 60 ডিগ্রি। আর তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ কোণ ডিএই। অতএব কোণ ডিএই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই কোণটা বের করলাম 30 ডিগ্রি। দেখো এটা যদি 30 হয়, তাহলে এই দুটো কোণের মানে এই কোণ আর এই দুটো কোণের সমষ্টি হবে 150 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল হবে 180 থেকে 30 ডিগ্রি বাদ দেবো, তার মানে 150 ডিগ্রি। লিখবো কোণ এডিই প্লাস কোণ এইডি ইকুয়াল টু, লিখবো কোণ এডিই প্লাস কোণ এইডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে কিন্তু এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি। কিন্তু এই দুটো বাহু তো সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান কিন্তু, কারণ এগুলা বাহুগুলো সব সমান কিন্তু। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, এই বাহু সমান, তাহলে এর সঙ্গে এটাও সমান, তাহলে এই দুটো বাহু কি সমান? তো যদি সমান হয় তাহলে দুটো কোণ কিন্তু সমান হবে। আমরা লিখবো কোণ এ ডি ই ইকুয়াল টু কোণ এ ই ডি। আর যেহেতু এডি ইকুয়াল টু এই, যেহেতু এই দুটো বাহু সমান, আর যেহেতু এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণ সমান। কিন্তু দুটো কোণের সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি দুটো কোণের সমষ্টি, তাহলে প্রতিটা কোণ কত হবে? 150 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে 75 ডিগ্রি। লিখব অতএব কোণ এডিই ইকুয়াল টু কোণ এইডি ইকুয়াল টু 150 ডিগ্রি বাই 2, তাহলে সমান 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 75 ডিগ্রি, আবার এই কোণটাও 75 ডিগ্রি। তাহলে তো আমরা পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। কিন্তু এই টোটাল কোণটা তো 90 ডিগ্রি। কোণ এডিসি হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এটা 75। আমরা যদি 90 থেকে 75 বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। কোণ সিডিই, এই কোণটা কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা লিখবো যে কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি মানে কি? কোণ এডিসি মানে কোণ এ ডিই প্লাস কোণ সিডিই ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণ এডিসি এর মধ্যে কিন্তু দুটো কোণ আছে, একটা কোণ এডিই প্লাস কোণ সিডিই, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তার মধ্যে এডিই কত? কোণ এডিই হচ্ছে 75 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি প্লাস কোণ সিডিই ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ সিডিই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে হচ্ছে 15 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দেই, তাহলে আমরা পাবো 15 ডিগ্রি। মানে কোণ সিডিই
ইকুয়াল এই কোণটা হবে তাহলে হচ্ছে 15 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি। আমরা লিখবো অতএব কোণ CDE ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি আবার বলছি, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু ABE একটা সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান, 3টি বাহু সমান, মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 60 হয় তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে 30। এটা যদি 30 হয় তাহলে এই দুটা কোণের সমষ্টি হবে 150 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে 30 বাদ দিলে 150, এক একটা 75, এই দুটো কোণ কিন্তু সমান হবে। এবার তোমাদের প্রশ্ন, কেন সমান হবে? সমান কেন হবে? যেহেতু AD আর AE এই দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সব সমান, এর সঙ্গে এটা সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ সমান হবে, এক একটা হবে 75 ডিগ্রি করে। কিন্তু এই টোটাল কোণ 90, কোণ ADC হচ্ছে 90, তার মধ্যে এটা 75, ADE হচ্ছে 75, তাহলে কোণ CDE কত হবে? 90 থেকে আমরা 75 বাদ দেবো, তাহলে হচ্ছে 15 ডিগ্রি, এটা হবে 15 ডিগ্রি। এটাই উত্তর তোমাদের কাছে চেয়েছে। তার মানে কোণ CDE ইকুয়াল টু 15 ডিগ্রি। খুব ভালো করে লক্ষ্য করবে। এবার আমি চলে আসতেছি নেক্সট প্রশ্নে। হচ্ছে 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। আমাকে ব্ল্যাঙ্ক, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্ন আছে যে মূল বিন্দু থেকে A প্লাস বি কমা A মাইনাস বি বিন্দুটির দূরত্ব কত? মূল বিন্দু থেকে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। আমি আবার বলছি, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। আমরা একটু লিখে নিচ্ছি যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার মূল বিন্দু থেকে এই যে বিন্দু দেওয়া আছে A প্লাস বি কমা A মাইনাস বি, এই বিন্দুর দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু তোমাদের একটা ফর্মুলা বলছি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করা কিন্তু একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আমি আবার বলছি, রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। তাহলে আমরা লিখবো, আমরা একটু লিখে নিচ্ছি বিন্দুটা। একটা বিন্দু হচ্ছে A প্লাস বি কমা A মাইনাস বি, এ একটা বিন্দু কমা আর একটা বিন্দু হচ্ছে 0,0। এই যে দুটা বিন্দু আছে, এই দুটা বিন্দুর মধ্যে আমরা কিন্তু দূরত্ব বের করবো। দেখ আমি করছি, তো আমরা লিখছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে। x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। এবার আমরা x1 বলতে A প্লাস বি আর x2 বলতে 0, y1 বলতে A মাইনাস বি আর y2 বলতে 0। এবার আমরা মান বসাবো, তাহলে হচ্ছে A প্লাস বি মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস আবার হচ্ছে A মাইনাস বি মাইনাস 0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে।
তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মুলাটা কিন্তু মনে রেখে দিবে। এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে পাশে হচ্ছে একক। এবার আমরা a প্লাস বি থেকে 0 বিয়োগ করলে a প্লাস বি হবে তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, পাশে কিন্তু একক অবশ্যই লিখবে একক। পরের স্টেপ দেখো, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এবার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক। দেখো প্লাস মাইনাস 2ab কেটে যাবে, প্লাস মাইনাস 2ab কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে রুটের মধ্যে দুটো স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক, এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, তার মানে আমরা 2 কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক, এটাই অ্যান্সার। তাহলে এটা আমরা অ্যান্সার লিখব, এখানে অ্যান্সার লিখবো যে রুটের মধ্যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে যে যখন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবে, রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-4 নম্বর। দেখো প্রশ্ন আছে, দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 21 সেমি ও 35 সেমি, দুটো বৃত্ত দেওয়া আছে যাদের ব্যাস হচ্ছে, একটার ব্যাস হচ্ছে 21 সেমি আর একটার ব্যাস হচ্ছে 35 সেমি। বলছে বৃত্ত দুটির পরিধির অনুপাত কত? বৃত্ত দুটির পরিধির অনুপাত, পরিধি আমাকে বের করতে হবে, বৃত্ত দুটির পরিধির অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখছি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 21/2 সেমি। আমরা যদি ব্যাসকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো, আবার ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ, এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। এবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 35-এর নিচে 2 সেমি। দেখো দুটো বৃত্ত, মনে করো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, এরকম দুটো বৃত্ত আছে মনে করো, এর ব্যাস দেওয়া আছে হচ্ছে কত? 21 সেমি, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেমি ব্যাসার্ধ। আর দেখো এই বৃত্তের ব্যাস, এর ব্যাস দেওয়া আছে হচ্ছে 35/2 সেমি। ঠিক এরকম দুটো বৃত্ত দেওয়া আছে, এ একটা বৃত্ত আর এখানে আর একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত, এই দুটো বৃত্ত আছে। বলছে এদের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, লিখবো প্রথম বৃত্তের পরিধি, অতএব প্রথম
প্রথম বৃত্তের বৃত্তের পরিধি ইকাল টু 2 ইন্টু 22/7 ইন্টু 21/2 সেমি। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এই যে পরিধি, এটা হচ্ছে পরিধি, এই পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। আমার লিখব অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 35/2 সেমি। তাহলে আমরা কিন্তু পেলাম যে প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 21/2 সেমি, আর দ্বিতীয় বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 35/2, ঠিক আছে, সেমি। এবার দুটার আমরা অনুপাত করব, মানে প্রথম বৃত্ত ইস্টু দ্বিতীয় বৃত্ত। লিখব প্রথম বৃত্ত ইস্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইস্টু 2 ইন্টু 22/7 ইন্টু 35/2। দুটা বৃত্তের পরিধির অনুপাত করছে। এবার আমরা কিন্তু 2 ইন্টু 22/7 উঠে দেবো, 2 ইন্টু 22/7 উঠে দেবো, আর নিচের 2 তুলে দেবো। তাহলে এখানে থাকবে 21/35। আমরা 2 ইন্টু 22/7 আর ইন্টু হাফ, মানে 1/2 তুলে দিচ্ছি, 2 ইন্টু 22/7 ইন্টু হাফ তুলে দিচ্ছি, তাহলে এখানে 21/35। এবার যদি 7 দিয়ে ভাগ করি 3/5, আমরা 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 7 21, 5 7 35। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দুটা বৃত্তের পরিধির অনুপাত 3/5। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, এটা কিন্তু একটা লাভ ক্ষতির অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর হচ্ছে সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, অসুবিধা হলে তোমরা লিখবে, কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। দেখো প্রশ্ন কি আছে, বলছে বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলে বলছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। আমি একটা কথা বলেছি, এর আগেও বলেছি যে যদি বিক্রয় মূল্য বলে আমরা কিন্তু, যদি বলে বিক্রয় মূল্য পর লাভ এত হয়েছে, তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য ধরে নেব। আর যদি ক্রয় মূল্য পর বলে তা আমরা কিন্তু ক্রয় মূল্য ধরে নেব। এখানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর 15% লাভ, আমরা কিন্তু ধরে নেব, ধরি বিক্রয় মূল্য করলে 100 টাকা। এখানে বলেছে যে বিক্রয় মূল্যের উপর 15% লাভ, আমরা কিন্তু ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তুমি 100 টাকায় বিক্রি করে তোমার 15 টাকা লাভ হয়েছে, তাহলে তুমি কিনেছো কত দিয়ে, ক্রয় মূল্য কত, 85 টাকা। যখন বিক্রয় মূল্য আমরা ধরবো তখন লাভ থাকলে কিন্তু বিয়োগ করতে হবে, আর ক্ষতি থাকলে আমরা যোগ করব। আর যখন আমরা ক্রয় মূল্য ধরবো তখন লাভ থাকলে যোগ করব, ক্ষতি থাকলে বিয়োগ করব। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, যখন আমরা বিক্রয় মূল্য ধরবো তখন লাভ বললে আমরা কিন্তু বিয়োগ করব, লাভ হলে বিয়োগ মানে বিপরীত, আর ক্ষতি হলে যোগ। আর যখন আমরা ক্রয় মূল্য ধরবো তখন লাভ বললে যোগ করব, আর ক্ষতি হলে বিয়োগ করব। এখানে বিক্রয় মূল্য ধরছি, তাহলে লাভ বলছে, আমরা কিন্তু বিয়োগ করব, কিন্তু 100 থেকে 15 কিন্তু মাইনাস করব। তাহলে আমরা লিখছি ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। দেখবো যে ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এখন দেখো বলছে যে বিক্রয় মূল্যের উপর 15% লাভ, মানে 100 টাকায় বিক্রি করে তোমার 15 টাকা লাভ হয়েছে। 100 টাকাতে তুমি কিন্তু বিক্রি করছো করে তোমার 15 টাকা লাভ হয়েছে, তাহলে তুমি কততে কিনেছো, তোমার ক্রয় মূল্য কত, তাহলে 100 বিয়োগ 15 মানে 85 টাকা। তুমি 85 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো, তাহলে তো তোমার 15 টাকা লাভ হবেই, সেটা বিক্রয় মূল্যের পর 15% লাভ, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্যের পর।
আমরা লিখবো বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলে বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 15 ইকুয়াল টু 85 টাকা। তাহলে তুমি জিনিসটা 85 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো, যার জন্য তোমার 15 টাকা লাভ হয়েছে এবং সেটা বিক্রয় মূল্যের উপর 15%, যেহেতু 100 ধরছি আমরা বিক্রয় মূল্য। এবার আমার ক্রয় মূল্য লাভ হচ্ছে কত? অতএব লাভ ইকুয়াল টু 100 বিয়োগ 85 ইকুয়াল টু 15 টাকা। এবার আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করব। ক্রয় মূল্য তো 85 টাকা, তার মানে 85 টাকায় লাভ হয় 15 টাকা। 1 হলে কত, 100 হলে কত? তাহলে আমরা লিখব যে 85 টাকায় লাভ হয় ইকুয়াল টু 15 টাকা। মানে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করছি, আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করছি। 85 টাকার লাভ হয় 15 টাকা। অতএব এখানে ক্রয় মূল্য কিন্তু 85 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে 15 নিচে 85। অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু, তাহলে 15 ইন্টু 100, তার নিচে কিন্তু 85। আমরা যদি 5 দিয়ে কাটি, 5 সুতরাং 85, 5 দিয়ে কাটলে কিন্তু এখানে 3 হবে, তাহলে 300 তার নিচে 17, এত টাকা। এবার আমরা 300কে 17 দিয়ে ভাগ করব। 300কে যদি 17 দিয়ে ভাগ করি, তাহলে 17কে 17, 7 10 হবে 3, 13, 130, আর 9 সুতরাং 9 17 নাম, তাহলে এখানে 5 সুতরাং 85, 6 সুতরাং হচ্ছে 102, 7 সুতরাং হচ্ছে 7 বা দিচ্ছি, 749, 9 4 11, 119, 9 10 হবে 1, 11, তাহলে 17.11 এটা হচ্ছে অ্যান্সার। 7 7 49 4, 4.5 11, তাহলে 17.11 লাভ হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য উপর লাভ হচ্ছে 17.11 আর বিক্রয় মূল্য উপর লাভ হচ্ছে 15%। বিক্রয় মূল্য উপর লাভ হচ্ছে 15%। ঠিক আছে, খুব ভালো করে লিখবে। অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরবো। যদি বিক্রয় মূল্য উপর বলে ধরি বিক্রয় মূল্য 100 টাকা, যদি ক্রয় মূল্য উপর বলে ধরি ক্রয় মূল্য কত 100 টাকা, এটা মনে রেখে দিবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে ABDE একটি সামন্তরিক। ABDE একটি সামন্তরিক। F ED বাহুর মধ্যবিন্দু। F হচ্ছে ED বাহুর মধ্যবিন্দু। ত্রিভুজ ABD ত্রিভুজাকার। ABD ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ABD ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি হলে হচ্ছে AEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? AEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। আগে ছবিটা এঁকে নেই, নাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। একটা সামন্তরিক, প্রথমে আমরা একটা সামন্তরিক রাখবো। তোমাদের প্রশ্নের সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান, তাকেই আমরা বলবো সামন্তরিক। আমি আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান, তাকেই বলা হচ্ছে সামন্তরিক। ঠিক আছে, আমি এঁকে নিচ্ছি সামন্তরিক। একটা সামন্তরিক আঁকাবো, একটা সামন্তরিক আঁকাচ্ছি, নাম দিচ্ছি ABDE। ABDE ABDE একটি সামন্তরিক। বলছি ইডি বাহুর মধ্যবিন্দু, ইডি বাহুর মধ্যবিন্দু F,
ইডি বাহুর মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, ইডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, ইডি বাহুর মধ্যবিন্দু এফ। ত্রিভুজ এবিডি, এবিডি, ত্রিভুজ এবিডি, তাহলে আমাদের কর্ণ যোগ করতে হবে। ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি, ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ আর ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি। এর ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। এই যে এর ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি, এটা হচ্ছে 30 বর্গ সেমি। এর ক্ষেত্রফল 30 বর্গ সেমি। ঠিক আছে। আমরা কিন্তু জানি যে সামুদ্রিকের যে কোনো পণ্য, সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমি আবার বলছি, সামুদ্রিকের যে কোনো কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম বা সমান ত্রিভুজে বিভক্ত করে। এটা যদি 30 বর্গ সেমি হয়, তাহলে ত্রিভুজ এ ইডি বা এডিই এটাও হবে 30 বর্গ সেমি। আমি লিখে নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ এ ডি ই ইকুয়াল টু 30 বর্গ সেমি। আমি আবার বলছি, খুব ভালো করে শুনুন, সামুদ্রিকের যে কোনো কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা যদি 30 বর্গ সেমি হয়, তাহলে এটাও হবে 30 বর্গ সেমি। তার মানে এই সামুদ্রিকের ক্ষেত্রফল হবে 60 বর্গ সেমি। 60 মানে 60 বর্গ সেমি। এই সামন্তরিকটার ক্ষেত্রফল হবে 60 বর্গ সেমি। ঠিক আছে। পরের লাইনটা দেখো, বলছে ত্রিভুজ এইএফ, ত্রিভুজ এইএফ, ও এখান থেকে একটা ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে এখান থেকে আমাকে যোগ করতে হবে একটা ত্রিভুজ, ত্রিভুজ এইএফ, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ত্রিভুজ এইএফ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে এটা কিন্তু ত্রিভুজ এডিই এর কিন্তু এএফ হচ্ছে কর্ণ, মানে মধ্যমা। এই ত্রিভুজের কিন্তু মধ্যমা। ত্রিভুজ লিখছি যে ত্রিভুজ এ ডিই এর এএফ হলো মধ্যমা। আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান অংশে কিন্তু বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে দুটি সমান খণ্ডে বা অংশে বিভক্ত করে। তাহলে দেখো, এই টোটালটা হচ্ছে 30, তাহলে এটা হবে 15, এটা হবে অর্ধেক। তা আমরা লিখবো যে ত্রিভুজ এইএফ ইকুয়াল টু হাফ ত্রিভুজ এডিই, মানে এই ত্রিভুজটা কিন্তু এই এডিই ত্রিভুজের কিন্তু অর্ধেক। এডিই ত্রিভুজের অর্ধেক কিন্তু, যেহেতু এফ হচ্ছে মধ্যমা, ত্রিভুজের মধ্যমা, এই এডিই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এফ। ত্রিভুজ এডিই এর মধ্যমা এফ যে মধ্যমা হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান অংশে বিভক্ত করে, মধ্যমা। ঠিক আছে, মাঝখানে, বাহুর মাঝখানে থাকবে। তাহলে যদি এই টোটালটা যদি 30 হয়, তাহলে এটা হবে 15, এটাও 15। তার মানে ত্রিভুজ এইএফ ইকুয়াল টু হাফ ত্রিভুজ এডিই, সমান হাফ ইন্টু 30 বর্গ সেমি, কাটলে হচ্ছে সমান হচ্ছে 15 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। ত্রিভুজ এইএফ ইকুয়াল টু 15 বর্গ সেমি। দেখো, আমি একবার রাফলি বুঝে দিচ্ছি, খুব ভালোভাবে শুনবে। প্রথমে এটা একটা সামন্তরিক, সামন্তরিকে কিন্তু এডি কর্ণ,
আমরা কিন্তু জানি যে সামুদ্রিকের যে কোনো পণ্য সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যদি এটা 30 সেমি হয়, এই এ বি ডি এই ত্রিভুজটা যদি 30 সেমি হয়, তাহলে ত্রিভুজ এ ডি ই এটাও হবে 30 সেমি। তার মানে টোটাল সামন্তরিক হচ্ছে 30 + 30 মানে 60 বর্গ সেমি। এইবার দেখো এই এফ হচ্ছে ইডির মধ্যবিন্দু, এফ হচ্ছে ইডি এর মধ্যবিন্দু, আমরা এফ যুক্ত করছি, তাহলে কিন্তু এফ কিন্তু ত্রিভুজ এডিই এর মধ্যমা। এই ত্রিভুজের মধ্যমা, এটা কিন্তু একটা মধ্যমা। আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটো সমান খণ্ডে বা দুটো সমান অংশে বিভক্ত করে। তাহলে এটা যদি টোটাল ত্রিভুজ হয় 30 হয়, তাহলে এটা হবে 30-এর অর্ধেক, মানে হাফ ত্রিভুজ এডিই, মানে হাফ ইন্টু 30 মানে 15 বর্গ সেমি। এটা হবে 15 বর্গ সেমি, এটা হবে 15 বর্গ সেমি, আর এটা হবে 30। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে দুটো সমান অংশে বিভক্ত করে। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে দেখাও যে 3,2 ও -6, -4 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ সর্বদা মূল বিন্দুগামী হবে। আমরা কিন্তু প্রথমে আমরা জানি মূল বিন্দু স্থানাঙ্ক 0,0। তাহলে আমরা 3টা বিন্দুর প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি দেখি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হচ্ছে, তাহলে আমরা বলবো যে বিন্দু 3টি সমরেখ, অর্থাৎ বিন্দু দুটি মূল বিন্দুগামী। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আগে লিখছি মূল বিন্দুর স্থানাঙ্ক, প্রথমে লিখছি মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0। তাহলে একটা বিন্দু, প্রথমে একটা বিন্দু আছে হচ্ছে, প্রথমে বিন্দু হচ্ছে 3,2, তারপরের বিন্দু হচ্ছে -6, -4, আর তারপরের বিন্দু হচ্ছে 0,0। আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি দেখি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হচ্ছে, তাহলে ভাবো বিন্দু 3টি সমরেখ, মানে ত্রিভুজ না সমরেখ, একই সহগে অবস্থিত, তাহলে বিন্দু দুটি হচ্ছে মূল বিন্দুগামী হবে। আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল কি বাড়ায়। তাহলে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ মট। তাহলে আমরা প্রথমে লিখছি, এখানে প্রথমে আমরা গুণ করছি 3x3 ব্র্যাকেটে হচ্ছে -4 -0 প্লাস, তারপর হচ্ছে -6 দ্বারা গুণ করছি, ব্র্যাকেটে হচ্ছে 0 0 -2, তারপর আমরা গুণ করছি 0 দ্বারা গুণ করছি, তাহলে হচ্ছে 2 + 4, এটা 2 -4 হচ্ছে মাইনাসে +4, এখানে হচ্ছে বর্গ একক সমান সমান হচ্ছে হাফ ইন্টু মট। তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -4 থেকে -0 বিয়োগ করলে -4, তাকে 3 দিয়ে গুণ করলে -12 প্লাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে +12, আর 0 দিয়ে গুণ করলে +0, এত বর্গ একক। তাহলে এবার হচ্ছে +-12 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখানে কিন্তু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে আমরা এখানে উপরে লিখছি যে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ঠিক আছে, অতএব বিন্দু 3টি সমরেখ, অতএব বিন্দু 3টি সমরেখ
সমরেখ। অতএব বিন্দু দুটি মূল বিন্দুগামী। অতএব বিন্দু দুটি অতএব 3,2 এবং -6,-4 বিন্দু দুটি মূল বিন্দুগামী। এটাই হচ্ছে ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হচ্ছে, তাহলে বিন্দু তিনটি সমরেখ, তার মানে এই দুটো বিন্দু হচ্ছে মূল বিন্দুগামী। এটাই হচ্ছে প্রমাণ হলো। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি, হচ্ছে 2-4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে পরিধির বৃদ্ধি শতকরা কত হবে? একটা বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ, প্রথমে যা ব্যাসার্ধ ছিল আর তার 3 গুণ হলো, বলছে বৃদ্ধি, পরিধির বৃদ্ধি শতকরা কত হবে? আমি একটু দেখাই দিচ্ছি। মনে করো এরকম একটা বৃত্ত আছে, মনে করো এরকম একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে এরকম একটা বৃত্ত, ঠিক আছে। এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর একক, আর এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি 3r একক। এরকম দুটো বৃত্ত আছে। তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর একক, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। আর একটা বৃত্ত আছে হচ্ছে এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি 3r একক, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3r একক। বলছে এদের পরিধি, এর পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ। তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নিচ্ছি, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর একক, আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3r একক। ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে আমি এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর একক ধরে নিছি। অতএব পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর একক। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিছি আর একক, আর প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর একক। কমপ্লিট। এবার আমরা কিন্তু দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরছি 3r একক। ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 3r একক। এবার আমরা কিন্তু দ্বিতীয় বৃত্তের পরিধি বের করব, 2 ইন্টু 22/7 ইন্টু 3r। অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 3r একক। ঠিক আছে। তাহলে প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর একক, আর দ্বিতীয় বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 3r একক। এই দুটো বৃত্তের পরিধি। এবার হচ্ছে দ্বিতীয় বৃত্তের পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধিটা কত বৃদ্ধি পেল? তাহলে এই পরিধি মাইনাস এটা, মানে দ্বিতীয় বৃত্তের পরিধি থেকে আমরা প্রথম বৃত্তের পরিধি বিয়োগ করব। লিখব পরিধি বৃদ্ধি পেল ইকুয়াল টু, আমরা লিখব 2 ইন্টু 22/7 ইন্টু 3r মাইনাস 2 ইন্টু 22/7 ইন্টু আর, পাশে হচ্ছে একক। এখান থেকে কিন্তু আমরা 2 ইন্টু 22/7 কমন নেব।
তাহলে যদি কমন নেই 2 × 22/7 ব্র্যাকেটের মধ্যে 3r - r এত একক সমান সমান 2 × 22/7 ইন্টু 3r থেকে r বিয়োগ করলে 2r এত একক। তাহলে কিন্তু দ্বিতীয় বৃত্তের পরিধি কত বেশি হয়েছে? 2 × 22/7 ইন্টু 2r একক বলছে শতকরা কত বৃদ্ধি। তাহলে এটা কিন্তু আমরা লিখব যে প্রথম বৃত্তের পরিধি সেটা এত এককে বৃদ্ধি পায়, এত একক, একে কত 100 কত। তাহলে আমরা লিখব যে 2 × 22/7 ইন্টু r এককে বৃদ্ধি পায় ইকুয়াল টু 2 × 22/7 ইন্টু 2r এত একক। ঠিক আছে, 2 × 22/7 2r একক। অতএব 1 হলে কত বৃদ্ধি পাবে? 1 হলে তাহলে এটা কিন্তু নিচে আসবে। 1 যখন আমরা ধরবো তখন এটা কিন্তু ডিভাইডেড হবে, এটা কিন্তু ওর নিচে হবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 2 × 22/7 ইন্টু 2r, নিচে হচ্ছে 2 × 22/7 ইন্টু r। ঠিক আছে, অতএব 100 কে অতএব 100 হলে কত সূত্র? 100 হলে এবার উপরে হচ্ছে 2 × 22/7 ইন্টু 2r, নিচে 2 × 22/7 ইন্টু r ইন্টু 100। এই 100 কিন্তু গুণ হবে, 100 কিন্তু গুণ হবে। এই 22/7 2 r সমান সমান 200 একক, 200 একক। তাহলে বৃদ্ধি পাবে, লিখব পরিধি বৃদ্ধি পাবে। উত্তর লিখব পরিধি বৃদ্ধি পাবে ইকুয়াল টু 200%। এটা হচ্ছে অ্যান্সার। পরিধি কত বৃদ্ধি পাবে? 200%। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 2-5 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 54, একটি শ্রেণীর মধ্যবিন্দু 54 বলছে এবং শ্রেণী দৈর্ঘ্য 10। শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা ইকুয়াল টু 10। শ্রেণী দৈর্ঘ্য 10 হলে বলছে শ্রেণীটির নিম্ন সীমা এবং উচ্চ সীমা কত। শ্রেণীটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা বলছি নিম্ন সীমা, আর শ্রেণীটির মধ্যে যেটা বৃহত্তম সংখ্যা সেটাকে আমরা বলি ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে উচ্চসীমা ও নিম্ন সীমা, সেটা হচ্ছে উচ্চসীমা। উচ্চসীমা আর নিম্ন সীমা কত সেটা আমাকে বের করতে হবে। আমরা ধরি যে উচ্চসীমা ইকুয়াল টু এ আর নিম্ন সীমা ইকুয়াল টু বি। আমরা ধরি উচ্চ সীমা ইকুয়াল টু এ, আর ধরি নিম্ন সীমা ইকুয়াল টু বি। ধরি মধ্যবিন্দু ইকুয়াল টু এম। এটাও কিন্তু আমরা ধরে নিচ্ছি মধ্যবিন্দু এম। ঠিক আছে, এবার হচ্ছে মধ্যবিন্দু সমান কি? মধ্যবিন্দু সমান হচ্ছে যে উচ্চসীমা প্লাস নিম্ন সীমা বাই 2, উচ্চসীমা প্লাস নিম্ন সীমা বাই 2। এখানে কিন্তু এম সমান দেওয়া আছে 54। ঠিক আছে, এবার মধ্যবিন্দু, তাহলে আমরা লিখবো যে মধ্যবিন্দু ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। এ প্লাস বি বাই 2 মানে উচ্চসীমা নিম্ন সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মধ্যবিন্দু পেয়ে যাব। উচ্চসীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সেটাই হচ্ছে মধ্যবিন্দু। তার মানে এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু এম, বা এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু এম মানে হচ্ছে 54। অতএব এ প্লাস বি ইকুয়াল টু 108। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এ প্লাস বি সমান কত? 108।
এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, উচ্চসীমা মাইনাস নিম্নসীমা মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এর দেওয়া আছে 10, লিখবো শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু এ মাইনাস বি শর্তানুসারে এ মাইনাস বি ইকুয়াল টু 10, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 108 আর এ মাইনাস বি ইকুয়াল টু 10। আমরা কিন্তু সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখছি যে এ প্লাস বি ইকুয়াল টু 108 আর এ মাইনাস বি ইকুয়াল টু 10। আমরা কিন্তু প্রথমে যোগ করছি, সমীকরণ দুটো আমরা প্রথমে যোগ করব, তাহলে কিন্তু বি কেটে যাবে। তাহলে 2a ইকুয়াল টু 118, 2a ইকুয়াল টু 118, অতএব এ ইকুয়াল টু 118 নিচে 2, তাহলে 59, তাহলে এ এর মান 59। এবার আমরা এ এর মানটা বসিয়ে দেবো, অতএব বি ইকুয়াল টু, আমরা লিখবো যে 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 108। এবার এখানে এর মান হচ্ছে 59 প্লাস বি ইকুয়াল টু 108, অতএব বি ইকুয়াল টু 108 মাইনাস 59, তাহলে বি ইকুয়াল টু 9 18 49। তাহলে এবার আমরা লিখবো যে উচ্চ সীমা হচ্ছে 59, এখানে অ্যান্সার লিখবো যে উচ্চ সীমা ইকুয়াল টু 59 আর নিম্ন সীমা ইকুয়াল টু 49, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু মধ্যবিন্দু মানেই হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা সেটা মধ্যবিন্দু পাবো। মধ্যবিন্দু মানে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, শর্তানুসারে এটা ইকুয়াল টু এম মানে হচ্ছে 54, এখান থেকে আমরা এ প্লাস বি পেয়ে যাবো। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর। দেখো প্রশ্ন আছে কি, বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। যতগুলো লজেন্স কিনলো তার মধ্যে অর্ধেক সে টাকায় 5টা করে, বাকি অর্ধেক হচ্ছে টাকায় 10টি করে বিক্রি করলেন। বলছে এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে ধরে নিলাম যে সে লজেন্স কিনেছে এক্সটি, ধরি তিনি লজেন্স ক্রয় করেছেন ইকাল টু এক্সটি, এটা ধরে নিচ্ছি। ধরি তিনি লজেন্স ক্রয় করেছেন ইকুয়াল টু এক্সটি। তাহলে আমি ধরে নিলাম সে এক্সটি লজেন্স কিনেছে। সে যখন কিনলো সে 2 টাকায় 15টা কিনলো, তার মানে 15টি ক্রয় মূল্য 2 টাকা। একটার ক্রয় মূল্য কত আর এক্সটি ক্রয় মূল্য কত? সে কিন্তু এক্সটি লজেন্স কিনেছে। সে কি হিসেবে কিনেছে, যে 2 টাকায় 15টা করে। তাহলে এক্সটি কিনতে তার কত খরচ পড়ছে সেটা আমি বের করবো, মানে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত সেটা কিন্তু আমি প্রথমে বের করব। লিখব যে 15টি লজেন্সের ক্রয় মূল্য ইকুয়াল টু 2 টাকা। 15টি লজেন্সের ক্রয় মূল্য ইকুয়াল টু 2 টাকা। অতএব একটি লজেন্সের ক্রয় মূল্য 2 এর নিচে 15 টাকা,
অতএব এক্সটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে 2 ইন্টু এক্স নিচে 15 টাকা সমান 2x বাই 15 টাকা। তাহলে সে যে এক্সটি লজেন্স কিনলো তার ক্রয় মূল্য হচ্ছে 2x বাই 15 টাকা। এবার সে বিক্রি করছে, বলছে তিনি অর্ধেক মানে এক্স বাই টু, অর্ধেক মানে এক্স বাই টু টি লজেন্স সে টাকায় 5টি দর বিক্রি করলো, মানে 5টির বিক্রয় মূল্য 1 টাকা। আমি লিখব 5টির বিক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য তাহলে 1-এর নিচে 5 টাকা। অতএব এক্স বাই 2টির বিক্রয় মূল্য এবার উপরে হবে এক্স আর নিচে হচ্ছে 5 গুণন 2, তাহলে এক্স বাই 10 টাকা। তাহলে অর্ধেক লজেন্স সে বিক্রি করলো এক্স বাই 10 টাকায়, বলছে বাকি অর্ধেক সে টাকায় 10টি, মানে 10টির বিক্রয় মূল্য 1 টাকা। দেখবো এখানে 10টির বিক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য তাহলে 1-এর নিচে 10 টাকা, আর বাকি অর্ধেক মানে এক্স বাই 2টি, তাহলে অতএব এক্স বাই 2টির বিক্রয় মূল্য তাহলে উপরে এক্স নিচে 2 গুণন 10 সমান এক্স বাই 20 টাকা, এক্স বাই 20 টাকা। ঠিক আছে, এইবার হচ্ছে মোট আমরা বার করবো মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য ইকুয়াল মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স বাই 10 প্লাস এক্স বাই 20 আর লসাগু হচ্ছে 20, তাহলে 2x প্লাস এক্স সমান 3x বাই 20 টাকা, 3x বাই 20 টাকা, 3x বাই 20 টাকা। সে কিনেছে কত দিয়ে? সে কিন্তু ক্রয় করেছে কত টাকা দিয়ে? সে কিনেছে হচ্ছে 2x বাই 15 টাকা দিয়ে, আর বিক্রি করছে 3x বাই 20, তাহলে লাভ হচ্ছে, তাহলে তার কিন্তু লাভ হচ্ছে। ঠিক আছে, অতএব লাভ ইকুয়াল টু 3x বাই 20 মাইনাস 2x বাই 15, লসাগু হচ্ছে 60, 3 × 9x, এখানে 8x, তার মানে x বাই 60 টাকা। তাহলে তার লাভ হচ্ছে x বাই 60 টাকা। এবার সে এই যে লাভ করছে এটা কত টাকায় লাভ করছে? এই যে ক্রয় মূল্য 2x বাই 15 টাকায় লাভ হয়, এটা একে কত 100 কত। আমি যখন শতকরা লাভ বের করবো তখন সবসময় আমি ক্রয় মূল্য থেকে ধরবো, ক্রয় মূল্য মানে 2x বাই 15 টাকায় লাভ হয় x বাই 60, 1 হলে কত আর 100 হলে কত? 2x দেখুন এই যে ক্রয় মূল্য, লিখবো যে 2x বাই 15 টাকায় লাভ হয় ইকুয়াল টু x বাই 60 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় x বাই 60, 1 হলে উল্টে যাবে, উপরে যাবে 15 আর নিচে আসবে হচ্ছে 2x। অতএব 100 টাকায় লাভ হয়, উপরে x গুণন 15 গুণন 100 আর নিচে হচ্ছে 60 গুণন 2x, 60 গুণন 2x, 15 কাটলে 4, x কাটলো 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 25-এর নিচে 2 টাকা, 25-এ 2 টাকা। অতএব লাভ ইকুয়াল টু 12.1%। অ্যান্সার হচ্ছে লাভ হচ্ছে 12.1%। তাহলে আমি কিন্তু ধরে নিলাম সে এক্সটি লজেন্স ক্রয় করেছে,
সে যখন ক্রয় করে সে কিন্তু 2 টাকায় 15টি লজেন্স কিনছে, তার মানে 15টির ক্রয় মূল্য 2 টাকা। এক হলে কত আর এক্স হলে কত? সেটা হচ্ছে 2x বাই 15 টাকা, ক্রয় মূল্য 2x বাই 15 টাকা। এবার সে যখন বিক্রি করছে সে অর্ধেক বিক্রি করলো টাকায় 5টি, মানে 5টার বিক্রয় মূল্য 1 টাকা। এক হলে কত? এক্স বাই 2, অর্ধেক এক্স বাই 2 হলে কত? তাহলে এক্স বাই 10। আর বাকি অর্ধেক হচ্ছে টাকায় 10টি, মানে 10টি বিক্রয় মূল্য 1 টাকা। এক হলে কত? এক্স বাই 2 হলে কত? তাহলে এক্স বাই 20। এবার মোট বিক্রি করছে 3x বাই 20 টাকায়, কিন্তু মোট কিনেছে হচ্ছে 2x বাই 15। তাহলে লাভ হলো, লাভ ইকুয়াল টু বিয়োগ করলাম। এবার এই টাকায় লাভ হচ্ছে এটা, এই টাকায় লাভ এটা, একে কত? 100 কত? শতকরা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 4 নম্বর। দেখো এবার একটা সমাধান আছে, আমরা কিন্তু এটা অপনয়ন পদ্ধতিতে করব। আছে হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ আছে 3x বাই 4 মাইনাস y বাই 8 ইকুয়াল টু 1। আমরা কিন্তু 2 নং সমীকরণকে সিম্পল করে নেব। 2 নং সমীকরণকে আমি একটা সরল সমীকরণ তৈরি করব। আমি দেখো প্রথমে 2 নম্বরের সমীকরণে কাজ করছি। দেখো দেখব যে 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণটা আছে 3x বাই 4 মাইনাস ওয়াই বাই 8 ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু লসাগু করব। 8 আর 4-এর লসাগু কিন্তু 8 হবে, 8 আর 4-এর লসাগু 8। তাহলে আমরা লসাগু হচ্ছে, লসাগু হচ্ছে 8, 2 বার গেল, এটা হচ্ছে 6x মাইনাস একবার y ইকুয়াল টু 1। অতএব 6x মাইনাস y ইকুয়াল টু 8, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার আমরা কিন্তু 1 আর 3-এর মধ্যে সমাধান করব। আমরা কিন্তু ওয়াইকে মিলাবো। যদি ওয়াইকে মিলাই তাহলে আমরা 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। 3 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে আমাদের কিন্তু ওয়াই মিলে যাবে। আমাদের এর মধ্যে একটা মিলাতে হবে, মিলে আমাদেরকে কেটে দিতে হবে। যদি ওয়াই কেটে দিই তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব, আর যদি এক্স কাটি তাহলে আমরা প্রথমেই ওয়াইয়ের মান পাবো। আমাদের একটা যে কোনো একটা কাটতে হবে, অপনয়ন পদ্ধতি, একটাকে কেটে দিতে হবে। তাহলে আমরা 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি, একটু লিখে দিচ্ছি। 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 3 নং সমীকরণকে আমরা 3 দ্বারা, এটাকে 3 দ্বারা গুণ করছি, তাহলে এটা হবে 18x। 6x আছে, এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি 318x মাইনাস 3y ইকুয়াল টু 24। আর এটা যা আছে তাই, এটা আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। আমরা দেখো যেটা কাটবো সেটা কিন্তু বিপরীত চিহ্ন আছে, যখন বিপরীত চিহ্ন থাকবে তখন আমরা যোগ করব। আর যদি একই চিহ্ন থাকে, যেটা আমরা কাটবো সেটা যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ করব। ঠিক আছে, বিপরীত চিহ্ন আছে আমরা কিন্তু যোগ করব, তাহলে এই দুটো কেটে যাবে। এটা হচ্ছে 22x, 18 হচ্ছে 22x, এটা হচ্ছে 44। অতএব x ইকুয়াল টু 44-এর নিচে 22 কাটলে হচ্ছে 2, তাহলে x এর মান হচ্ছে 2। এবার এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। লিখছি যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে আমরা যে সমীকরণে বসাবো সেই সমীকরণটা কিন্তু আমরা অবশ্যই লিখে দেবো, কিন্তু যে আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি না 2 নং না 3 নং, যে সমীকরণে বসাবো সেটা কিন্তু আমরা লিখে দেবো। তাহলে 1 নং সমীকরণে বসাচ্ছি। এবার সমীকরণটা কি আছে? সমীকরণ আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। এবার দেখো x এর মান হচ্ছে 2, x এর মান 2, আমরা x এর জায়গায় 2 লিখবো। তাহলে 4 গুণন 2 প্লাস 3y ইকুয়াল টু 20। তাহলে এটা হচ্ছে 8 প্লাস 3y ইকুয়াল টু 20। তাহলে 3y, এবার আমরা 8কে ওপার করব। ওপারে গেলে কিন্তু প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে।
তাহলে যেহেতু প্লাস আছে উপরে গেলে মাইনাস হবে, 20 মাইনাস 8, তাহলে 3y ইকুয়াল টু 12। 20 থেকে 8 বিয়োগ করলে 12, অতএব y ইকুয়াল টু 12 নিচে 3 কাটলে হচ্ছে 4, তাহলে y ইকুয়াল টু 4। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 2 আর y এর মান হচ্ছে 4। আমরা লিখব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান ইকুয়াল টু x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 8 নম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা পরিমিতির অঙ্ক, খুব ভালো করে দেখবি কিন্তু। ঠিক আছে, দেখো প্রশ্ন কি আছে, বলছে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে আমরা বলছি সমবাহু ত্রিভুজ। বলছে এই ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, এই ত্রিভুজের মধ্যে কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর, ত্রিভুজের যে 3টা বাহু আছে তার উপর 3টি লম্ব, বলছে লম্ব 3টি দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। বলছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। দেখ আমি ছবিটা এঁকে নিচ্ছি, খুব ভালো করে দেখবে। একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি PQR। বলছে অন্তস্থ কোনো বিন্দু থেকে, আচ্ছা আমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ছোট হাতের a একক, আমি ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, এই বাহুটা হচ্ছে a একক, এই বাহুটা হচ্ছে a একক। তাহলে আমি লিখি, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a একক, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a একক। তাহলে আমি কিন্তু এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম ছোট হাতের a একক। তাহলে আমার ধরা অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। লিখবো যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ, a একক না সেমি, এগুলো আমরা লিখছি সেমি, এটা হবে a সেমি। তাহলে আমরা এটাকে লিখবো সেমি, লিখবো যেহেতু সেমি দেওয়া আছে, এটা হচ্ছে সেমি। তাহলে এখানে এককটা হচ্ছে সেমি, a সেমি, এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে সেমি, এখানে হচ্ছে সেমি, তাহলে বর্গ সেমি। তাহলে যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য ধরছি ছোট হাতের a সেমি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ সেমি। আচ্ছা এবার দেখো 3টা লম্বের দৈর্ঘ্য, একটা আর একটা, এই যে 3টা লম্ব দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে, এখানে ধরে নিচ্ছি আমি এটা হচ্ছে ও বিন্দু, 3টে বিন্দু ছেদ করছে ও, এখানে ধরছি ডি, এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে এফ। তাহলে এখানে প্রথমে ধরছে হচ্ছে 12, একটা বিন্দুর লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 10, 12, এটা ধরছি 12 সেমি, এটা ধরছি 10 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। তাহলে আমি লম্বের দৈর্ঘ্য একটা ধরলাম 12, এটা হচ্ছে 12 সেমি, এটা ধরলাম 10 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। তাহলে আমি প্রথমে আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ QOR মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ QOR, ত্রিভুজ QOR এর
ক্ষেত্রফল, ক্ষেত্রফল। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব আছে, লম্ব। আমরা জানি যে ত্রিভুজের লম্ব থাকে সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর 90 ডিগ্রি কোণ হবে সমকোণী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ সেমি আর উচ্চতা হচ্ছে 12 সেমি। দেখবো ত্রিভুজ কিউ আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 12 বর্গ সেমি। এখানে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এ, ছোট হাতের এ সেমি, আর উচ্চতা, উচ্চতা হচ্ছে 12 সেমি, উচ্চতা 12 সেমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 12। আমরা যদি কাটি সমান সমান 6a বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজ পিওআর, এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে ভূমি হচ্ছে এ সেমি, উচ্চতা হচ্ছে 10 সেমি, উচ্চতা 10, এই উচ্চতা হচ্ছে 10 সেমি। তো আমরা লিখব ত্রিভুজ পিওআর, ত্রিভুজ পিওআর এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 10। এর ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 10, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 10 বর্গ সেমি, বর্গ সেমি। কাটলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 5a বর্গ সেমি। কমপ্লিট। এবার চলে আসবো এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই যেটা এই ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি হচ্ছে এ সেমি আর উচ্চতা হচ্ছে 8। এখানে উচ্চতা হচ্ছে 8, এখানে উচ্চতা কত 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। লিখবো ত্রিভুজ পিও কিউ, ত্রিভুজ পিও কিউ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 8। এর উচ্চতা হচ্ছে 8, এর উচ্চতা 12, এর উচ্চতা 10। ঠিক আছে, এটা দেওয়া আছে লম্বের দৈর্ঘ্য, পাশে বর্গ সেমি। কাটলে হচ্ছে তাহলে 4a বর্গ সেমি। এবার দেখো এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ পিকিউআর ক্ষেত্রফল, ত্রিভুজ পিকিউআর ক্ষেত্রফল। তা আমরা লিখতে পারি যে ত্রিভুজ পিকিউআর ইকুয়াল টু ত্রিভুজ কিউওআর প্লাস ত্রিভুজ পিওআর প্লাস ত্রিভুজ পিও কিউ। তাহলে এই যে আমরা তিনটা ত্রিভুজ বার করলাম, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা, এই তিনটা ত্রিভুজের যোগফল মানে হচ্ছে এই ক্ষেত্রফল, ত্রিভুজ পিকিউআর এই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল মানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে কি হবে, সমান হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এটা মানে হচ্ছে গোটাটা ত্রিভুজ পিকিউআর। এর মান হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। আর ত্রিভুজ কিউআর হচ্ছে 6a, ত্রিভুজ পিওআর 5a, আর ত্রিভুজ পিও কিউ এটা হচ্ছে 4a, মানে এটা ইকুয়াল টু এই চারটা। এবার দেখো এটা হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, এদিকে হচ্ছে 15a। এবার দুই দিক থেকে আমি একটা করে এ তুলে দিচ্ছি, যদি এ তুলে দেই তাহলে এখানে থাকবে হচ্ছে √3/4 ইন্টু এ, এখানে 15। এবার এ ইকুয়াল টু কী হবে, এটা উপরে গেলে উপরে যাবে, আমি এখানে করছি, বা এ ইকুয়াল টু উপরে হবে 15 গুণন 4, উপরে হচ্ছে 15 গুণন 4, নিচে হচ্ছে √3, অতএব এ ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে 60 এত সেমি। তাহলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমরা লিখব বাহুর দৈর্ঘ্য, লিখব সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু এই যে এ লিখছি, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 60/√3, 60/√3 সেমি। এইবার আমরা কিন্তু ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বার করব, মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এটাকে দুইবার লিখব। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু 60/√3 ইন্টু 60/√3, মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটাকে দুইবার লিখবো, দুইবার। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এটাকে আমাকে দুইবার লিখতে হবে। পাশে হচ্ছে বর্গ সেমি। আচ্ছা, এবার দেখো 4 দিয়ে যদি কাটি এটা হবে 15, তাহলে উপরে থাকছে √3 গুণন 15 গুণন 60। আচ্ছা, অন্য জায়গায় লিখছি, এটা মিশা দিই, এটা লিখছি এখানে, নিচে এখানে করছি। তাহলে উপরে থাকছে হচ্ছে √3 গুণন 15 গুণন 60, আর নিচে হচ্ছে 3, √3 আর √3 গুণ করলে 3, পাশে বর্গ সেমি। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5, তাহলে 5 30, তাহলে হচ্ছে 300 √3 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রে 300 √3 বর্গ সেমি। এখানে অ্যান্সার লিখবো, এখানে অ্যান্সার লিখছি, এখানে লিখছি ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ইকুয়াল টু 300 √3 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে আমরা কিন্তু ধরে নিছি এই বাহু হচ্ছে এ সেমি, এই বাহু হচ্ছে এ সেমি, এই বাহু হচ্ছে এ সেমি। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান। এইবারে এই যে লম্ব, এই লম্বর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, এই লম্বর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে আমরা প্রথমে আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী যেহেতু লম্ব আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এ ইন্টু 12, মানে হাফ ইন্টু এ ইন্টু 12, এই যেটা, তার মানে হচ্ছে 6a বর্গ সেমি, 6a বর্গ সেমি। আবার এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, এই ত্রিভুজ, এটাও তাই হাফ ইন্টু এ ইন্টু 10, হাফ ইন্টু এ ইন্টু 10, তার মানে 5a বর্গ সেমি, 5a বর্গ সেমি। এইবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম হাফ ইন্টু এ ইন্টু 8, হাফ ইন্টু এ ইন্টু 8, তার মানে 4 বর্গ সেমি। এবার এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল মানেই হচ্ছে বড় ত্রিভুজ, এই 3টা ত্রিভুজ মানে হচ্ছে গোটা ত্রিভুজ। এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল। তো শর্ত অনুসারে এটার সঙ্গে সমান, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 15a। এবার 2 থেকে একটা করে এ তুলে দিলাম, √3/4 ইন্টু এ ইন্টু 15, অতএব এ ইকুয়াল টু হচ্ছে 60/√3, এ ইকুয়াল টু 60/√3। এবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কিন্তু এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 60/√3, 60/√3। এবার আমরা ক্ষেত্রফল বাই করব √3/4 ইন্টু 60/√3 ইন্টু 60/√3 বর্গ সেমি। তাহলে হচ্ছে কত হচ্ছে 300 √3 বর্গ সেমি, 300 √3 বর্গ সেমি। এটা হচ্ছে তোমার PQR ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য বার করলাম, সেটা হচ্ছে 60/√3, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যাতে দুইবার লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা কথা বলছি, যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, তারাও যেন এই সুযোগটা পায়। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।